ক্লাস 9 তোমাদের আজ পড়ানোর বিষয় তাপ, হিট। তাপ হলো এক প্রকারের শক্তি, কিন্তু আমরা যে শক্তি তাপটা সেটা বুঝবো কি করে? সেটার জন্য একটাই কারণ বলা যায়, শক্তির রূপান্তরের মাধ্যমে আমরা বুঝতে পারি তাপ এক প্রকারের শক্তি। পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল, তার মধ্যে প্রথম উদ্ভিদের উৎপত্তি হয়, উদ্ভিদের সৃষ্টি হয় প্রথমত। সূর্য থেকে আমাদের পৃথিবী পৃষ্ঠে আসে আলো, তাহলে আলোটা এক প্রকারের শক্তি আমরা জানি। তাহলে আলো আসলো মানে এটাকে বলা হয় আলোক শক্তি। ওই আলোক শক্তিকে সবুজ উদ্ভিদ কাজে লাগিয়ে ওদের মেসোফিল কলায় গ্লুকোজ C6H12O6 তৈরি করে, যেটাকে বলা হয় স্থৈতিক শক্তি। স্থৈতিক শক্তি পরবর্তী আমরা জানি বহু প্রাচীনকালে একটা ভূমিকম্প ঘটেছিল, যে ভূমিকম্পের জন্য সমস্ত সবুজ উদ্ভিদগুলো মাটির নিচে নেমে যায়। ভূপৃষ্ঠের বা পৃথিবীপৃষ্ঠের চাপ তাপ এইসব কারণের জন্য ওটা কয়লায় রূপান্তরিত হয়, কয়লা, যেটাকে বলা হয় রাসায়নিক শক্তি। কয়লাটা উত্তোলন করি আমরা, সেটাকে আমরা আগুন জ্বালালে এক প্রকার শক্তি বেরিয়ে আসে, যে শক্তিটার নাম দিলেন ড্যাশ শক্তি। ড্যাশটাই কি বলছো আমি পরে আসছি। ওই ড্যাশ শক্তিটাকে কাজে লাগিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা বিদ্যুৎ সেতু তৈরি করি। তাহলে পাচ্ছি কি, আলোকটা স্থৈতিক, স্থৈতিকটা রাসায়নিক, রাসায়নিকটা ড্যাশ, মানে ওইটা বিজ্ঞানের নাম দিলেন তাপ শক্তি, যেটাকে আমরা কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করি। যেহেতু সবগুলোই শক্তির রূপান্তর, অবশ্যই তাপটা হবে কি শক্তি, কারণ শক্তির নির্দেশকটা আমরা পড়েইছি, শক্তি অবিনশ্বর, একে সৃষ্টি ধ্বংস করা যায় না, এক শক্তি থেকে অন্য শক্তি রূপান্তরিত হয় মাত্র। তাই রাসায়নিক আলোকটা স্থৈতিক, স্থৈতিকটা রাসায়নিক, রাসায়নিকটা তাপ, আর তাপটা বিদ্যুৎ শক্তি। এইভাবে বুঝতে পারি আমরা তাপ হলো এক প্রকারের শক্তি। তাপ পেতে কাকে বলে? তাপ হলো এক প্রকারের শক্তি, যাহা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে কোনো বস্তু শীতল হয়ে যায়। তাপকে পরিমাপ করার আগে তাপের একক দুটি হয়, দুটি পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে বলতে পারি জুল, যে দ্বারা লিখলাম। সিজিএস পদ্ধতিতে বলতে পারি ক্যালোরি, তাকে ক্যাল দ্বারা প্রকাশ করলাম, তাহলে 1 ক্যাল ইজিক্যাল টু লিখতে পারি 4.2 জুল। ক্যালোরির সাথে জুলের মধ্যে সম্পর্ক। এখন কোনো বস্তু কি পরিমাণ তাপ দিবে, বা কোনো একটা বস্তু অন্য বস্তু থেকে কি পরিমাণ তাপটা গ্রহণ করবে, সেটা যে বিশেষ সমীকরণ দ্বারা নির্ণীত হয়, সেই সমীকরণটা আমরা ক্যালকুলেশন করব। তার জন্য আমরা একটা মোমের ব্লক কল্পনা করলাম। একটা মোমের ব্লক, এটা পুরোপুরি মোম। কতকগুলো বল, এটা বললাম লোহার বল, এটা বললাম অ্যালুমিনিয়ামের বল, এটা বললাম সীসা লেডের বল। এখন এই বলগুলোকে প্রত্যেকটির ভর এক, প্রত্যেকটির উষ্ণতাটাও এক। প্রত্যেকটাকে ফুটন্ত জলের মধ্যে ডুবিয়ে বেশ কিছুক্ষণ ফোটালে প্রত্যেকের উষ্ণতা 100 ডিগ্রি সি হলে, তখন ওই বলগুলোকে এই মোমের ব্লকের মধ্যে আমি রাখলাম। দেখব লোহার বলটা, মোমটা গলি গলি নিচের দিকে নেমে আসলো।
অ্যালুমিনিয়ামটা সবটা নামলো না, কিছুটা যাওয়ার পর থেমে গেল, আর সিসারটা আরো কম যে থেমে গেল। তাহলে এর কারণটা কি? লোহা একই উষ্ণতা থাকা সত্ত্বেও, একই ভর থাকা সত্ত্বেও লোহা বেশি মোম গলালো, অ্যালুমিনিয়াম লেড আরো কম কম হলো। এর কারণটা কি? এর কারণটা একটাই বলা যায় স্যার, উপাদানটা ভিন্ন। সব একটা বললাম লোহার, একটা অ্যালুমিনিয়ামে, একটা সীসা, তার জন্য কম বেশি মোম গলিয়েছে। এটা কারণটা আসে বলে, উপাদানটা আসে বলে আমি এখন ধরে নিলাম তিনটে একই উপাদানের বল বিভিন্ন ভরের। এটা বললাম 5 গ্রাম, এটা বলে দিলাম 3 গ্রাম, এটা বলে দিলাম 1 গ্রাম। প্রত্যেকটাই লোহার বল, উপাদানটাকে এক করে দিলাম। প্রত্যেকটা বলকে ফুটন্ত জলের মধ্যে বেশ কিছুক্ষণ ফোটালাম, তখন সবাই উষ্ণতা পেল 100 ডিগ্রি সি। এখন অনুরূপ একটা মোম ব্লকের উপরে ওই বল তিনটিকে স্থাপন করলে দেখব সব দিকে বড় বলটা বেশি মোম গলিয়ে নিচে নেমে এসেছে, মাঝারিটা একটু কম, তুলনায় কম মোম গলিয়েছে, মানে একটু খানিকটা গিয়ে থেমে গেছে, ছোটটা একেবারেই কম গেছে। তাহলে উপাদান এবং উষ্ণতা দুটোই এক, সবগুলোই লোহার এবং প্রত্যেকের উষ্ণতা 100 ডিগ্রি সি। তাই এখান থেকে একটা ধারণা পাওয়া গেল, উষ্ণতা ও উপাদান একই থাকলে কোনো বস্তুতে গৃহীত বা বর্জিত তাপ, সেটা গৃহীত হতে পারে বা বর্জিত হতে পারে। বর্জিত তাপ সেটা যদি আমরা এইচ বলি, সেটা ভরের সঙ্গে সমানুপাতিক। যে যত বেশি ভারী হবে সে তত বেশি মোম গলাবে, যা কম হবে ভারী তার তুলনায় কম কম পরিমাণে মোম গলাবে। আবার তিনটে লোহার বল নিলাম যাদের ভরটা একই, এফি এফি এফি, প্রত্যেকটারই 2 গ্রাম করে। এখন বল তিনটির উষ্ণতা ভিন্ন, অর্থাৎ একটা বললাম 100 ডিগ্রি সি, একটা বললাম 70 ডিগ্রি সি, একটা বললাম 50 ডিগ্রি সি। অনুরূপ আরেকটি মোম ব্লকের মধ্যে ওদিকে রাখলে দেখতে পাবো যেটা বেশি উষ্ণতার বল, অর্থাৎ 100 ডিগ্রির বলটা সব মোম গলিয়ে নিচে নেমে গেছে, 70-এরটা তুলনামূলক কম মোম গলিয়েছে, 50-এটা আরো কম। তাহলে এখান থেকে দেখতে পেলাম উপাদান ও ভর একই থাকলে বস্তুতে বা কোনো বস্তু গৃহীত বা বর্জিত তাপ এইচটা কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে? উষ্ণতা। যে বেশি উষ্ণ হবে সে বেশি পরিমাণ মোম গলাতে পারবে। এ ভ্যারিজেস বি, এ ভ্যারিজেস যদি সি হয়, এই দুইটিকে লিখতে পারি এ ভ্যারিজেস মানে সমানুপাতিক বি ইন্টু সি। বাঁ দিকগুলো এক থাকলে ডান দিকগুলো সব গুণফলের সঙ্গে সমানুপাতিক আসবে। তাহলে এইচ প্রপোর্শনাল টু এম, এইচ প্রপোর্শনাল টু টি হলে এই দুইটিকে লিখতে পারি এইচ প্রপোর্শনাল টু এম ইন্টু টি, অর্থাৎ এইচ সমান পেয়ে গেলাম এম এস টি। তোমার এসটা এই জায়গাতে ধ্রুবক, যেটাকেই বলা হয় বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে কোনো একটা বস্তুকে কি পরিমাণ তাপ দেবে বা কি পরিমাণ সেই বস্তুটিকে তাপ গ্রহণ করবে, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা পাবো এইচ ইজিক্যাল টু এম এস টি। এটাকে এইভাবেও লেখা হয় এইচ ইজিক্যাল টু এম ইন্টু এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন। ধরলাম একটি বস্তুর ভর বললাম তার 5 গ্রাম, বস্তুটির 10 ডিগ্রি সি হতে বললাম 90 ডিগ্রি সি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন যদি বলে, ফর্মুলা এটাই হবে এইচ ইজিক্যাল টু হবে এম এস টি টু মাইনাস টি ওয়ান,
বস্তুর ভরের জায়গায় 5 বসবে, এসটা আপেক্ষিক তাপ নিশ্চয়ই দেয়া থাকবে, আপেক্ষিক তাপের মান বসাবো, উষ্ণতার পরিবর্তন এটা বেশিটা মাইনাস কমটা অলওয়েজ, অর্থাৎ 90 মাইনাস 10ই করবো, বেশি থেকে কমটা বিয়োগ করে ওই জায়গায় বসিয়ে দেবো, সবটা গুণ করলে অত ক্যালোরি তাপের পরিমাণ আমরা পেয়ে যাব। এই গেল গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। তাহলে এখানে আসলো আপেক্ষিক তাপ এস, এটা কাকে বলে আমরা জানব। সমীকরণতে আমরা জানি এইচ সমান এম ইন্টু এস ইন্টু টি, তাহলে এস সমান পাবো এইচ ডিভাইডেড বাই এম ইন্টু টি। ধ্রুবক পদের সংজ্ঞা নির্ণয়ের জন্য ও যার জন্য আছে সেইটাকে বাদ দিয়ে অন্যগুলো 1 ধরে নিতে হয়। তাহলে এম সমান 1, টি সমান 1 ধরলে এস সমান এইচ হয়, অর্থাৎ কোনো বস্তু তাপ গ্রহণ বা বর্জন না করলে কখনোই আপেক্ষিক তাপ আসবে না। তাই বলতে পারি একক ভরের কোনো বস্তুর 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই ওই বস্তুটার আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে এর এসআই একক কি হবে? ওপরে এইচ এর একক নিশ্চয়ই জানো জুল, ভরের একক কেজি, উষ্ণতার একক কেলভিন, তাই পেয়ে গেলাম জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স। সিজিএস পদ্ধতির একক নিশ্চয়ই হবে ওপরে তাপমাত্রার তাপের একক ক্যালোরি, ভরের একক গ্রাম, উষ্ণতার ডিগ্রি সেলসিয়াস, তাই আমরা পাবো ক্যাল গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। মাত্রা কি পাবো? মাত্রার জন্য তাপ হলো এক প্রকারের শক্তি, তাহলে উপরে যেহেতু তাপ আছে শক্তি কার্যের মাত্রার সঙ্গে সমান ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, নিচে আছে এম ভর মানে এম, আর টিটা হচ্ছে সময় নয়, এটা উষ্ণতা, ওটা কেও বলে, অনেক বই থিটাও বলে, এম কাটলো, তাহলে পেয়ে গেলাম এল স্কয়ার কে ইনভার্স টি টু দি পাওয়ার -2, এটা আপেক্ষিক তাপের মাত্রা। আপেক্ষিক তাপ যার যত বেশি হবে সে যেমন ধীরে ধীরে উত্তপ্ত হবে তেমন ধীরে ধীরেই তাপ বর্জন করবে। সেই কারণে জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার জন্য এর কতকগুলো ব্যবহারিক প্রয়োগ আছে। কীরকম? যে হট ব্যাগটা ব্যবহার করি আমরা সেঁক দেওয়ার জন্য আঘাতপ্রাপ্ত স্থানে, সেই হট ব্যাগের মধ্যে আমরা অন্য কোনো তরল পদার্থ, দুধ কিংবা চা বা অন্যান্য আরও যে তরল পদার্থ আছে সেগুলো ব্যবহার করি না, জলই ব্যবহার করি। তার কারণ জলের আপেক্ষিক তাপ উচ্চ, জলটা যেমন ধীরে ধীরে গরম হয় তেমন ধীরে ধীরে তাপ ছেড়েই শীতল হয়, তাহলে অনেকক্ষণ ধরে জলটা গরম থাকবে, ফলে আমাদের সেঁক দিতে সুবিধাজনক হবে। আরও এর ব্যবহারিক প্রয়োগ, আগেকার দিনে যে সমস্ত জেনারেটরগুলো চলতো তাদের সঙ্গে একটা জলের বড় ট্যাঙ্ক থাকতো, ওই ট্যাঙ্কটার মধ্য দিয়ে দুটো পাইপ সংযোগ থাকতো, একটা পাইপ দিয়ে মেশিনের মধ্যে জল প্রবেশ করতো, অন্যটা দিয়ে নির্গত হতো। মেশিনের মধ্যে এই জলপ্রবাহ চলার জন্য মেশিনটা অনেকক্ষণ ধরে কুলিং থাকতো, কারণ জলটা ওই পরিমাণ জলটা গরম করতে মেশিনে অনেকক্ষণ সময় লাগতো। আবার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল নাতিশীতোষ্ণ হয়, অর্থাৎ খুব গরমের সময় খুব গরমও হয় না, শীতের সময় খুব শীতলও হয় না। এর কারণ সমুদ্রে বিপুল জলরাশি সূর্যের তাপে গরম হতে অনেকটা সময় নেয়, আবার রাতের বেলায় ওই গরম জলটা শীতল হতে অনেকটা সময় লাগে, ফলস্বরূপ খুব দিনের বেলা হঠাৎ করে গরমও হয়ে যায় না, আবার রাতের সময় হঠাৎ করে শীতলও হয়ে যায় না। তাহলে জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার এগুলো হচ্ছে বিশেষ প্রয়োগ। এখন তাপ পরিমাপক যন্ত্রটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার অন্য কিছু নয়, এটা একটা তামার তৈরি পাত্র। আগেকার দিনে জল ব্যবহার করতো, কিন্তু বর্তমানে জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার জন্য সঠিক তাপ পরিমাপ করা যায় না বলে এর মধ্যে ব্যবহার করা হয় অ্যানিলিন। অ্যানিলিন ব্যবহার করা হয়। তরলটা একটা আড়রোগ থাকে, মানে নাড়ানোর জন্য একটা দণ্ড, এর মধ্যে যে বস্তুটার তাপ পরিমাপ করব ফেলে দেবো, ওই আড়রোগের সাহায্যে নাড়িয়ে ওখান থেকে তাপটা নির্ণয় করা যায়। পরবর্তী যেটা বিশেষ দরকার, ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতিতে কি বলা আছে? অর্থাৎ দুটো বস্তু, এ একটা বস্তু বললাম এ একটা বস্তু বললাম বি, এর উষ্ণতা 100 ডিগ্রি সি, এর উষ্ণতা বললাম
10°C। দুটোকে স্পর্শ ঘটালে বেশি উষ্ণ বস্তুটা কম উষ্ণ বস্তুর দিকে তাপ দেবে, বস্তুটাকে তাপ দেবে। কত পরিমাণ তাপ দেবে সেটা পরিমাপ হয় ওই ফর্মুলা H=ms T2 - T1। তাই বলা হয়েছে যে পরিবেশকে যদি ও কোনো রকম তাপ না দেয়, পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান না ঘটে, তখন উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ আর শীতল বস্তু দ্বারা গৃহীত তাপের সঙ্গে সমান হয়। এটাই ক্যালভিনীতির হয় মূলনীতি। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এটা কি জিনিস? রামফোর্ড একটি বিকার নিলেন, ওই বিকারের মধ্যে কিছুটা জল নিলেন অল্প পরিমাণ, আর ওর মধ্যে ওর বাবার আলমারি থেকে বের করে আনা একটা পেতলের বন্দুককে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। ওই বন্দুকটিকে হঠাৎই নিজের মনেই ড্রিল দিয়ে, অর্থাৎ আমাদের যে ঘর ছায়ার সময় যারা ঘর ছায়ে ওরা একটা ড্রিল মেশিন ব্যবহার করে, লাঠির সাহায্যে দড়ি দিয়ে যেটাকে ঘোরায়, ওটাকে তুরপুন বলে, একে ছেঁড়া করছে। ছেঁড়া করে খানিকক্ষণ পর দেখলো জল টকবক করতে ফুটতে শুরু করে দিল। জলটা ফুটতে শুরু করেছে, জলটা প্রচণ্ড গরম হয়ে ফুটতে শুরু করলো। এর কারণটা উনি খুঁজলেন যে আগুন দিলাম না, অথচ জল ফুটলো কি কারণে? উনি আর বের করতে পারলেন না, কেন জল ফুটলো ক্যালকুলেশন করতে পারলেন না। আমরা এমনি দেখেছি আমাদের হাতে হাতে যদি আমরা ঘষি অল্প পরিমাণ তাপ উৎপন্ন, অল্প ঘষলে, জোরে ঘষলে বেশি তাপ উৎপন্ন হয়। তাহলে কার্য করলেই তাপ উৎপন্ন হয়, এটা সবার প্রথম বিজ্ঞানী জুল এসে বললেন। তাহলে কৃতকার্যটা তাপের সঙ্গে সমানুপাতিক, যত বেশি কার্য করব তত বেশি তাপ উৎপন্ন হবে। তাই এখান থেকে বলতেই পারি W = J/H, যেটা হচ্ছে জুল তুল্যাঙ্ক। এটাই ধ্রুবক, এটাকে বলা হয় জুল তুল্যাঙ্ক। এখন এই ফর্মুলা দিয়ে ছোটখাটো বিভিন্ন অঙ্ক আছে, সেগুলো করতে হবে। ধরে নাও এটা বিশাল বড় উঁচু পাহাড়ের জলপ্রপাত, ওয়াটারফল একটা। ওয়াটারফলের এই ওয়াটারের ওপরের অংশে যে প্রতি মুহূর্তে যতটা পরিমাণে জল পড়ছে, ওইখানের যা উষ্ণতা মাটিতে নেমে আসার সময় নিচে পাহাড়ের অনেক নিচে জল উষ্ণতা একটু বেশি হবে। কারণ এটা এই কতটা বেশি উষ্ণ হবে এই সূত্রের সাহায্যে পরিমাপ করা যায়। ধরে নাও মাটি থেকে পাহাড়ের উচ্চতাটা, মানে যে থেকে জল পড়ছে যে জায়গা থেকে, সেটা H। তাহলে এটা অবস্থানের পরিবর্তন হয়েছে। সুতরাং এখানে যে যান্ত্রিক কার্যটা নির্দিষ্ট পরিমাণ জলে সঞ্চিত থাকছে সেটা কত? W = m × G × H, স্থিতিশক্তি। বললাম প্রতি মুহূর্তে m পরিমাণ জল পড়ছে, জিটা অভিজ্ঞতা ত্বরণ, Hটা হচ্ছে উচ্চতা। আর ওর জন্য যে উষ্ণতা তৈরি হয় সেটা নিশ্চয়ই H সমান হবে mst, যদি T উষ্ণতা সৃষ্টি হয় জলের। তাহলে এই সূত্রে বসিয়ে দাও, W জায়গায় বসছে m × G × H সমান J বসছে m × S × T, mm কাটলো। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ T সমান GH/J × S। সব মান দেওয়া থাকলেই তুমি T কত উষ্ণ, জল নিচের জলের উষ্ণতা কতটা বেশি সেটা তুমি পরিমাপ করতে পারবে। আমরা প্রধানত তাপটাই পড়লাম। তাহলে তাপ তিন ধরনের। প্রথমত বিকীর্ণ তাপ, বোধগম্য তাপ এবং লীন তাপ।